মানে আমরা জনগণ ব্যর্থতা দেখিয়েছি যে আমরা এখন চিন্তা করেন যে মানুষ নসিমন ভটভটি চালাবে রাস্তায়, আপনি তাকে একটা বোয়িং 747 চালাতে দিলেন, ইজ ইট পসিবল? এই লোকদেরকে বলবো তারা একেবারে মাসুম, তারা নিরপরাধ, তাদের কোনো কিছু নেই। আমরা যারা তাদেরকে বসিয়েছি এবং তাদের কাছে আশা করেছি এবং এখন পর্যন্ত করে চলেছি, সমস্ত দায় দায়িত্ব আমাদের, ভুল আমাদের, ভ্রান্তি আমাদের। উই শুড সে সরি। আমাদের তাদের কাছে গিয়ে পা ধরে মাফ চাওয়া উচিত, বাবা গো মা গো আমরা ভুল করেছি আর আমাদেরকে ক্ষমা করে দেন। দুনিয়াতে যা ইচ্ছে তাই করেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাদের প্রতি দাবি ঠাবি রাখেন, আল্লাহ কিন্তু আমাদের একদম ছাড়বে না আর কি। কেউ এখন সকাল বিকাল চিন্তা করেন আজকে টুস করে ঢুকে পড়বেন, কালকে এসে সিংহাসনে বসবেন, পরশু দিন এসে এরে শুলে চড়াবেন, ওরে তালিকা করবেন, সব নাড়ি বুড়ি বের করে দেবেন সবগুলোর। মূলত উনি তো হিজ এ এক্সপার্ট মাইক্রো ক্রেডিট। গরিব মানুষকে তিনি লোন দিবেন এবং তার কাছ থেকে একেবারে 99% সে টাকাটা ফেরত আনবেন। এবং যেখানে আমাদের দেশের গরিব মানুষ মানে যে কোনো মানে টাকার জন্য সবকিছু করতে পারে, সবচেয়ে আনপ্রেডিক্টেবল একটা সোসাইটি। আসিফ নজরুল তিনি বলেছেন আমি জীবনে মরে গেলে কোনোদিন এমপি হব না, কোনোদিন মন্ত্রী হব না, ইলেকশন করবো না। তো সেই মানুষটিকে আপনি এনে দিয়েছেন আইনমন্ত্রীর একটা চেয়ারে। তো যারা কখনো রাজনীতি পছন্দ করেনি, রাজনীতিবিদদেরকে ঘৃণা করেন এবং আগামীতেও তারা ঘৃণা করবেন, সেই মানুষদেরকে আপনি রাজনীতির একেবারে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে তাদের কাছে আশা করছেন। ফলে আমি এই রাজনীতির একজন সুবিধাভোগী। 2001 সন থেকেই ন্যাশনাল পলিটিক্স করছি, সংসদ সদস্য হয়েছি, আবার হতে চাই, এই অর্থে সুবিধাভোগী। এবং এই রাজনীতির কারণে আমার জীবনের অনেক বঞ্চনা, অনেক কষ্ট, অনেক বেদনা এবং অনেক দুঃখ কষ্ট রয়েছে। ফলে যেখানে রাজনীতি উচ্চারিত হয় সেখানে আমার 5টা ইন্দ্রিয় খাড়া হয়ে যায়, সঙ্গে সঙ্গে এটা অটো রেসপন্ড করে। তো সেই অটো রেসপন্ডের মধ্যে কতগুলো জিনিস আছে যেগুলোর প্রতি আমার কেন আগ্রহ তৈরি হচ্ছে না। যেমন সংস্কারের কথা, আমার কাছে মনে হচ্ছে এটা বোগাসবো, এর কোনো প্রয়োজন নেই। আমার অভিজ্ঞতা এখন যারা আছে তারা কি বলবেন জানি না, কিন্তু আমি তো বললাম যে আমার জীবনের এই গত 25 বছর ধরে আমার যত আয় রোজগার, কষ্ট, বেদনা সবই রাজনীতির সংক্রান্ত বিষয় নেই। কেন এর মধ্যে অনেক বিষয় আমাকে রেসপন্ড আমি করি, কিন্তু সংস্কারের নাম শুনে আমার কাছে মনে হচ্ছে যে এইটার দিকে মনোযোগ দেওয়ার কোনো দরকারই নেই। ইট ইজ ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি। 2 নম্বর হলো যে ঐক্যমত্য কমিশন, এটা আমার কাছে মনে হচ্ছে যে একেবারে অপ্রয়োজনীয় একটি কাজ, এটার কোনো রকম ভ্যালু নেই। বরং এই কাজের ফলে আগামীতে যে অনৈক্যগুলো তৈরি হচ্ছে, যে অনৈক্যগুলো ইতিপূর্বে ছিল না বাংলাদেশে, এখান থেকে অনেকগুলো অশনি সংকেত, রাজনীতির অশনি সংকেত এই ঐক্যমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে শুরু হয়ে যাচ্ছে। 3 নম্বরে যেটা হলো যে এই যে জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণা, এটাও আমার কাছে আমার কোনো আবেগ তৈরি করছে না, কোনো আগ্রহ তৈরি করছে না। এটা আই মাইট বি রং, কিন্তু এটাই আমার বাস্তবতা যে এরকম একটা জুলাই সনদ হলো বা হলো না, বা ওখানে কি আছে বা নেই, কোনো রকম আগ্রহ আমার মনের মধ্যে তৈরি করছে না। যেভাবে বিএনপির 31 দফার একটা দফাও আমার মনে, আমি এটা কেন 31 দফা, এইভাবে রাজনীতি হয় না। বঙ্গবন্ধু 6 দফা খুব বিখ্যাত ছিল, আমি একটা দফাও আমার মনে নেই। আমার কাছে বারবার মনে হয় যে বঙ্গবন্ধু বলেছেন যে আমার 7.5 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা গেল কি, সবাই পেয়েছে চোরের মানে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এটা আমার কাছে 6 দফার চাইতে ওনার এই বক্তব্যগুলো মোর রিয়েলিস্টিক মনে হয়েছে। তোদের এখন যে সমস্যাগুলো বাংলাদেশে আছে, সেই সমস্যাগুলো তো বাংলাদেশে নতুন হয়নি। এরকম সমস্যা হাজার হাজার সমস্যা মহাকালে বহুবার এসেছে এবং পৃথিবীর অনেক নন্দিত শাসক যারা এই সকল সমস্যা 24 ঘন্টার মধ্যে মধ্যযুগে শাসন মানে তারা এই কাজগুলো করেছেন। আপনি ধরুন যেদিন জুলিয়াস সিজার রোম দখল করলেন, এর আগে 10 বছর যাবৎ সিভিল ওয়ার চলছিল রোমে। তো সেই রকম একটা জনযুদ্ধে রোমের মতো জায়গাতে তিনি যখন ক্ষমতা নিলেন তার তো 24 ঘন্টার বেশি সময় লাগেনি। আপনি চিন্তা করুন, হুমায়ুনের সাথে যুদ্ধ করেছেন বহুদিন ধরে শের শাহ, যখন হুমায়ুনের পরাজয় হলো এবং তিনি দিল্লির শাসনভার নিলেন, 24 ঘন্টা লাগেনি তার এই দেশ শাসন করতে। একই অবস্থা আলাউদ্দিন খিলজি যখন এলেন তখন একটা ভয়ানক সিচুয়েশন, একদিকে মঙ্গল রায়, একদিকে চেঙ্গিস খান, মানে তারা ভারতের সীমান্তে আক্রমণ করে যাচ্ছে। এখন ইন্ডিয়া যদি আমাদেরকে সর্বশক্তি নিয়ে আক্রমণ করে, তার সাথে 1000 টাইম ডেঞ্জারাস ছিল চেঙ্গিস খানের আক্রমণ ভারত। ঠিক সেই সময়টাতে দিল্লি সিংহাসনে বসে তার 24 ঘন্টা লাগেনি। ইট মিনস আমরা আমাদের এই সময়টিতে আমাদের এই সমাজে যা কিছুই ঘটছে এটা অতীতের, ওই যে আমি যে বললাম রোমে যে ঘটনা ঘটেছে, দিল্লিতে যে ঘটনা ঘটেছে, তার 1000 ভাগের 1 ভাগ সমস্যা আমাদের এখানে হয়নি এখন পর্যন্ত। কিন্তু আমরা 1 বছরে যারা 24 ঘন্টা আলাউদ্দিন খিলজি যেটা পেরেছেন, জুলিয়াস সিজার যেটা পেরেছেন, তারপরে আলাউদ্দিন খিলজি যেটা পেরেছেন, শেরশাহ যেটা পেরেছেন, আমরা সেটা পারিনি। মানে এখানে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, তারা যেটা পেরেছেন সেটা প্রচন্ড ব্রুটালিটি এবং নির্মমতার মধ্যে না, কোনো রকম ব্রুটালিটি কিছু করেনি, নো ওয়ান। ফার্স্ট থিং হলো
তারা শুধু বলেছে আমি এই জিনিসটি চাই না, এটা হবে না। কোনো ব্রুটালিটি দিয়ে কখনো যারা brutality করেনি করা যায় তাদেরকে তো মানে একদম তাৎক্ষণিকভাবে সেখানে না। এখানে মূল ব্যাপার হলো, শুনুন, ফার্স্ট থিং হলো যে তারা যে কাজটি করেছে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, যেটা আশরাফ ভাই বললেন। আমাদের এখানে প্রথম সমস্যাটা কি, একটা দেশে যখন বিশৃঙ্খলা তৈরি হয় একেবারে ফার্স্ট যেটা দরকার সেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে নিয়ে আসা। এখন এখানে যদি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যদি ক্ষমতায় এসে উনি যদি আগামী সেই 8 তারিখ থেকে 2024 সনের আগস্ট মাসের 8 তারিখ থেকে পরবর্তী 10 দিন কারফিউ দিতেন, তাকে কে নিষেধ করতো? বলেন কেন দিল না? আমার একটা বক্তব্য ছিল বোধহয়, মানে আমার যেটা মনে হয়েছে ভালোবাসা দিয়ে তাদেরকে সবাই ভালো করে না, ফেলে। উনি কি ভালোবাসা দিবেন? মানে মূল ব্যাপার লিখে এটা প্রেম ভালোবাসার বিষয় না। উনি যদি 10 দিন সারা দেশ গোপালগঞ্জে কারফিউ দিল, কারফিউ দেওয়ার পর কি উপকার হয়নি? এখানে সেনাবাহিনী মাঠে ছিল, সবকিছু ছিল, উনি ক্ষমতা এসে যদি বলেন আগামী 10 দিন কারফিউ, একটা মব হতো না। বলেন এই জিনিসটা করতে তার কি সমস্যা ছিল? এরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো তিনি করেন নাই। আবার রাজনীতিতে যেই জিনিসগুলো সমস্যা তৈরি করে সেটা হলো অনাহূত এবং অপ্রয়োজনীয় যে বিষয়। যেমন ওনার এখন এই মুহূর্তে দরকার আইন শৃঙ্খলা রক্ষা করা। 2 নম্বরে যেটা হলো অন্নহীনকে অন্ন দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। এই দুটো জিনিস সবসময় ক্রাইসিস ম্যানেজমেন্টের দরকার হয়। এরকম একটা পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেকের ঘরে অর্থ নেই, অনেকের ঘরে টাকা নেই, অনেকের ঘরে খাবার নেই। এই জায়গাটাতে রাষ্ট্র যখন স্বেচ্ছাসেবক পাঠায়, রাষ্ট্র যখন আহ্বান জানায় যে আমার এই রাজ্যে কেউ না খেয়ে থাকবে না, এটা হয়তো আমাদের এই সময়টা তো খুব বেশি দরকার ছিল না, কিন্তু এরকম কোনো জিনিস যদি থাকে তার সঙ্গে সঙ্গে যদি কারফিউ থাকতো, সবকিছু থাকতো, আজকের এই পরিবেশ এবং পরিস্থিতি কোনো অবস্থায় তৈরি হতো না। কিন্তু মনে হচ্ছে যে পুরো জিনিস আজকে যা কিছু হয়েছে তাদের স্টাডি ছিল না, অথবা তারা চায়নি, অথবা তারা যে কোনো কারণে হোক না কেন এই পরিস্থিতি তৈরি করে নিয়ে আবার এসেছে। রনি ভাই আপনাকে একটু জিজ্ঞাসা করি, শেখ হাসিনা তো কারফিউ দিয়ে আটকাতে পারেনি, সেই জনতাকে কি ডক্টর ইউনূস কারফিউ দিয়ে আটকাতে পারতেন? না, শেখ হাসিনার কারফিউ, শেখ হাসিনা তখন পোস্তে পোস্তে গলতে গলতে এমন একটা জায়গায় চলে গেছে, মানে ওটার তার কোনো অস্তিত্ব ছিল না। ফলে তার যে কোনো ভালো কাজ যা কিছু ওটা ওই মুহূর্তে মানুষ খেত না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেই সময়টাতে এসেছেন, আপনি বিশ্বাস করেন বঙ্গবন্ধু 1972 সনের 10ই জানুয়ারি বাংলাদেশে এসেছেন, এই একটা প্রেক্ষাপট ইতিহাসের। আর নভেম্বর মাসের 1975 সালের 7 তারিখে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন। এই দুটোকে যদি আপনি আমাদের জাতীয় জীবনে ধরেন, সবচেয়ে সামগ্রিকভাবে সমস্ত মানুষ আনন্দ উদ্বেলিত হয়েছিল। তার সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন আপনি চিন্তা করেন যে 2024 সন 8, আমার কাছে মনে হয় 18 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ওনার পক্ষে ছিলেন। এবং উনি যদি খালি বলতেন যে আমি চাই, আমি হেঁটে হেঁটে, বা আমি বুড়া মানুষ হাঁটতে পারবো না, আমি গাড়িতে করে সবাই পদ্মা নদীর তীরে দাঁড়িয়ে থাকবো, এবং এই ঢাকা শহরের প্রত্যেকটা মানুষ আমার সাথে মার্চ করে পদ্মার তীরে সব সারা রাত দাঁড়িয়ে থাকবেন, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে থাকতো, একটা মানুষ ঢাকা শহরে থাকতো না। এই যে তার ভিতরে যে একটা হ্যামিলনের বাঁশি হওয়ার যে একটা প্রাকৃতিক সুযোগ ছিল, তার হাতে একটা বাঁশি দেওয়া হয়েছিল। এবং আপনি দেখেন 8 তারিখে আমরা এখন শুনি জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার সম্পর্ক ভালো না, বঙ্গভবনের সাথে তার সম্পর্ক ভালো না, এবং সে নানা রকম কথা বলবে যে আমার এই কথা আইজি শুনে না, ইত্যাদি ইত্যাদি শুনে না। কিন্তু তিনি যদি হুকুমটা 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ তিনি যদি বলতেন আজকে ওয়াকারুজ্জামান বাদ, ওয়াকারুজ্জামান 1 মিনিট ক্যান্টনমেন্টে থাকতে পারতেন না। তিনি যদি 8 তারিখে বলতেন ফার্স্ট ডেতে যে আজকে থেকে গণভবন থেকে চুপ্পু সাহেব হেলিকপ্টার করে শ্রীলঙ্কাতে চলে যাবে, ওখানে এই যে এখন উনি যাকে নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন, তিনি যদি বলেন যে আমি আমার সবচেয়ে বিশ্বস্ত একজন মানুষ নূরজাহান বেগমকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে চাই, কোনো একটা লোক শব্দ করতে পারতো না। এবং আপনি দেখেন আমরা সবাই বলি যে প্রথম দর্শনে যা কিছু হয়। এখন উনি যাদেরকে মানে পছন্দ করেছেন, যাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে স্থান দিয়েছেন, দায়িত্ব তো তারই। বিভিন্ন সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছে এগুলোকে আপনি নিজের কথা মতো করেছেন? উনি বলেছেন হ্যাঁ আমি তো নিজের কথা মতো নিজের পছন্দ করেছি। এখন উনি সেই ওনার যে নিয়োগগুলো আছে সেই নিয়োগগুলোর সকল ব্যর্থতার দায়িত্ব তাকে নিতে হবে। এবং এখানে একটা জিনিস দেখেন, রাজনীতিতে এমন একটা ব্যাপার, এখানে সবাই রাজা, রাজনীতি মিনস সবাই রাজা। এখানে ছোট দলের যে আছে সেও রাজা, বড় দলের আছে সেও রাজা। মানে আপনি অনেকগুলো সিংহ নিয়ে খেলা করবেন, অনেকগুলো বাঘ নিয়ে খেলা করবেন এবং বাঘের সিংহর লেজ দিয়ে কান চুলকাবেন, এটা হয় না। তিনি এই যে রাজনীতিবিদ, যেখানে সবচেয়ে ছোট্ট একটা রাজনৈতিক দল যারা 10-12 জন লোক নিয়ে প্রেস ক্লাবের সামনে একটা মাইক ভাড়া করে গালাগালি করে, আর পিছনে 5-6 জন দাঁড়িয়ে থাকে, তারা যাই বলে নেতা তারা বলে ঠিক ঠিক ঠিক, সেও দেশের প্রধানমন্ত্রী হতে চায়। আবার তারেক রহমান সাহেব বিদেশে আছেন, সে তো প্রধানমন্ত্রী হতে চাই। আবার যেখানে এত জনবিপ্লব আপনি করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, সেও এখন সকাল বিকাল চিন্তা করেন আজকে টুস করে ঢুকে পড়বেন, কালকে এসে সেই সিংহাসনে বসবেন, পরশু দিন এসে এরে শুলে চড়াবেন, ওরে তালিকা করবেন, সব নাড়ি ভুড়ি বের করে দেবেন সবগুলোর। এই চিন্তা সে করছেন না, তার কথাবার্তা তো সেই জিনিসগুলো প্রকাশ হচ্ছে। তো এইরকম একটা ভার্নারেবল সোসাইটি, জ্বলন্ত একটা সমাজ, এবং মানে অসংখ্য বাঘ এবং সিংহকে আপনি এক ঘরের মধ্যে নিয়ে সেখানে বলতেছেন আপনারা আসেন আমরা ঐক্যমত্য করি।